আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত শিক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখে পড়ল তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে এসেছে, মুখে তার তৃপ্তির হাসি, সুখে জ্বলজ্বল করছে দুই আঁখি। এক নিমিষে আবিরের দুশ্চিন্তাও উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে বের হয়েছিল। সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘ মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করলো, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগে খাতা পোড়ানোর ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই, তার সাথে কথা বলাই বেমানান। ওনার নাম লেখাতে যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছে, সেই মানুষটার থেকে দূরে থাকাই শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই। তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়েছি, খুব ক্ষুধা লেগেছে। আজ শহর জুড়েই জ্যাম, শিক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টার বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটেছে নিরুদ্দেশের পথে। মেঘ দুবার জিজ্ঞাসা করেছে, কোথায় যাচ্ছি, কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘণ্টাখানিকের মধ্যে পেছনে গিয়েছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় বেশ জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতার এই স্থানে মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েই সাদার মেলা। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেছে, আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিয়েছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃশ্য দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণায় হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়াতে পড়ে থাকি। মেঘ মনের আনন্দে সীমা নেই। আনন্দ হবেই না বা কেন? ঢাকা শহরে থেকেও এত বছর কোনোদিন এই জায়গায় আসতে পারিনি। শুধু 2-1 বার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কারোর। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার। অথচ আবির দেশে ফিরে সবেমাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজত্বেও নিয়ে এসেছে। ভাবতেই পারছে না মেঘ। আবির
মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একত্রে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভেবেছিল ফোনটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভ্রু কুঁচকিয়ে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো, মানে? আবির বিরক্ত স্বরে বলল, এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম, তোকে ছবি তুলে দিলাম, একবার বলতে তো পারতি, দেন আপনাকে 2টা ছবি তুলে দেই বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের ওপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার? তাহলে তুই হিটলারের নানি। এই যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেংচি কেটে বলল, জীবনেও না, আমি আপনার মতন এত পাষাণ না। এই কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসিতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসছেন দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সমস্যা একটা, সামান্য একটা কারণে বিগত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছরে একটা বার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্যেও কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে, ভেবেছিস কখনো? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে। ওষ্ঠদ্বয় কাঁপছে তিরতির করে। আবির ভাইয়ের সাথে এত বছর একবারও জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এইবার তো সে কথা বন্ধ করেনি, রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপর আজ সে মানুষটার সাথে ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা ডেকে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল, হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরেছে মেঘ, হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে হচ্ছে এগুলো বাসায় নিয়ে মিম আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় 2টা পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশুনো অন্তত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ হলো, মানে সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের ততটাই জান্নাতের।
প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজের প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলো সমাধান করা। ১৫ দিনে মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা। যতদিন না মেঘের চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশ হচ্ছে। মেঘের সিরিয়াল আছে, সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি, তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে এক সময় ধমক দিয়েই বসলেন, মেডিকেল পরীক্ষা এখনো হয়নি, এত খুশি হওয়ার কিছুই নেই, সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়ে নিচের সবার হইচই দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে। এসব সামান্য বিষয়কে সে পাত্তাও দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগে না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখে থমকে দাঁড়ালো, শীতল চোখে তাকালো একবার। হয়তো বুঝতে পেরেছে রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেল। মেঘের পড়া যেমন থামেনি, তেমনি জান্নাত আপুও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজ গাড়িতে করে মেয়েকে নিয়ে গেছে। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসের কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেঘ কি চান্স পেয়েছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিইউতে হয়েছে, জগন্নাথ ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটির না, মেডিকেল চান্স পেয়েছে কিনা জিজ্ঞাসা করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্রই দেখলাম, এজন্যই তো তোকে জিজ্ঞাসা করতে আসলাম। আবির তাড়াহুড়োয় ফোন বের করে নেটে রেজাল্ট দেখল। আকস্মাৎ আবিরের মুখ মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞাসা করল, কি হলো, চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরাসরি তো আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না, বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথমে কলটা রিসিভ করল মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করেই সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল, বাসায় কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচ্চু আপুকে বকছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইকে ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলে কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেই দিন চাচ্চুর কথা বুঝেছিল, এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসায় থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনোরকম পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মোজাম্মেল খান, ওর পাশেই হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ, চিবুক নেমে গলায় মিশে আছে কান্নার তোপে। সামনের দিকের চুলগুলো ভেজে গেলে
ভিজে গালে লেপ্টে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য নেই বলে সরে পড়েছেন। আলী আহমেদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন, এখনো ফেরেননি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছে। মোজাম্মেল খান তাও রাগান্বিত কণ্ঠে বলে যাচ্ছে, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলে চান্সটা পাসনি। এত গর্ব করে সবাইকে বলেছি আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এতটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল, এই মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন। ঘুরে ফিরে এক কথা বারবার বলছেন, এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলে যেমন ভণ্ড, মেয়েও এরকমই হয়েছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি। এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন। অতিরিক্ত রাগে মানুষ বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আঁখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল, রুমে যেতে বলেছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছে এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটা নয় যে সে পাশ করেনি। আপনি যদি পড়ানোর ইচ্ছা থাকে তাহলে এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনো একটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনি বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, অথচ আজ এই মানুষটা ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন, প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাসের শেষে এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পাইনি? কি বলবো আমি তখন? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপরে রাগ ঝাড়লে কি রেজাল্ট পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে। এখানে তাকে এমনভাবে কথা শোনাচ্ছেন, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনার দায়িত্ব ছিল, কিন্তু কি বলবো, আপনার তো সন্তানের থেকে সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছে। ভেতরে এখনো রাগে ফুঁসছে, কিন্তু আবিরের কথাগুলো প্রত্যুত্তর ছিল না বলে চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজায় ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। অবিরত কেঁদেই যাচ্ছে। এই কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে। এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ।
মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বললে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘ এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসল। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে নাকি চাচ্চু বকেছে তাই? মেঘ নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো, শুধু বল পড়তে চাস কিনা। মেঘ মাথা নিচু করে বলে দিল, জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট হয় জিএসসির পর সবার মতেই পরিবারের কথায় তাকে সায়েন্স নিতে হয়েছে। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করেছে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতে এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়ার তোর একমাত্র লক্ষ্য, তুই প্রাণপণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছে। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাচ্ছে তুই ডাক্তার হোস শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে, মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারোর কথা বা কারোর চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কি বলল সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখে আবারও টলমল করছে। আর আব্বুও তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারোর কথায় নয়। জীবনের সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছুই হলো কিনা জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময় অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে 2 বার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয়নি, তাই আজ সময় নিয়ে আইডিতে ঢুকেছে। হঠাৎ চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যে মালিয়া খান আর আলী আহমেদ খান বাসায় ফিরেছে। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেননি। ছোটবেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউই ডাকে না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিয়া খানের প্রেসার বাড়তি, মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিল। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে এসেছে। এতটুকু সময়ের মধ্যে আলী আহমেদ খান রুমে আসেনি। হয়তো বা 2 ভাই অন্য রুমে কথা বলছে।
ঘণ্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকেও দেখতে গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝে পাচ্ছে না। তবে বন্যার নাম্বার থেকে কল এসেছে। তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কল রিসিভ করলো। বলল, আসসালামু আলাইকুম। তানভীর উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়। বনু তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবার প্রশ্ন করল, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল, আমারও। তানভীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হওয়ার ভালোই হবে। ডিউয়ে তো তোমারও চান্স হয়েছে শুনলাম। বনুরে বুঝাইয়া দুইজনের ভর্তি হয়ে পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তোবা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবিরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে। অনেক ভাবনা চিন্তাতে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ, হোক বা না হোক, সে এই লুকোচুরি সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত, ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কুল গাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও 100টা কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিয়েছে। এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কি করবে আল্লাহ জানে। আলী আহমেদ খান আর মালিহা খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছে, কিন্তু সে শুধুই পড়াশুনো নিয়ে। শপিংয়ে যেতে দিবে কিনা, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মুর সঙ্গে যায়, তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। আমি কি করব বল না প্লিজ। তোকে তো বললাম, তুই বাসা থেকে বের হলে আমায় জানাস, আমি শপিংয়ে যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না। বাসা থেকে তো বের হতে পারবো না। বন্যা, তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। মেঘ, সেটা কিভাবে করব? আমি তো কখনো করিনি। বন্যা, আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করেন, কিন্তু বিস্তারিত জানি না। মেঘ, এখন কি করব? বন্যা, তোর ভাইকে জিজ্ঞাসা করতে পারিস। মেঘ, ভাইয়াকে বলার সাহস নেই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি এনে দেই তখন? বন্যা চিন্তিত স্বরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি না, তাহলে রিস্ক তো নিতেই হবে, আর না হলে বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না। আমার জানতে হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলেন জান্নাত আপুকে ভালোবাসেন, তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসে। ভেজা কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরব না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনের আড়াল হয়ে যাবেন। কথা শেষ করে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগে কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য বেলকনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেক অপেক্ষা হয়ে গেছে, তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখে বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশে থেকে কে যেন কি বলছে। আবির উচ্চস্বরে হেসে উত্তর দিল,
আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো। রাখি। কল কেটে মেঘ দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে কথা বলায় মেঘের মাথা ঘুরছে। এই মুহূর্তে মন খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথাই বা বলছিল? মেঘ এসব ভাবায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল, শীতল কণ্ঠে বলল, অনলাইন শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রুজোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দিবনে। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দেবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিং এর সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছা কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে শ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল, এভাবে তাকাস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমা যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির এখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করেছিল। তানভীরকেও আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছে। কাছে 4 বন্ধু আর তানভীর বাদেও আরো 20 জন বন্ধু আছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবির জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই এসেছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে এসেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলেই রাত 10টার পরই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লার শেষে সবাইকে রেস্টুরেন্টে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে এসেছে। ঘড়ির কাঁটায় যখন 12টা, তখন আবির আর তানভীর বাসায় ঢুকেছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনোই কারো জন্মদিন পালন হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থেমে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচ থেকেও তাকিয়ে দেখেছে বেলকনিতে মেঘ ছিল না, দরজায়ও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবেই আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষায় আছে। ভাবলেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রম ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতেই আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার উপরে একটা কেক রাখা, তার পাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স। আচমকা মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরে চুলগুলো ছাড়া এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে।
চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জ্বলন্ত জ্বলজ্বল করা প্রদীপের আলোতে মেঘকে দেখতে আবিরের বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ডের ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখপানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতন আজও মেঘের হৃৎস্পন্দন জোরালো হয়। আবিরের মোহময় দৃষ্টি তাকিয়ে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরের নিয়ন্ত্রণহীন করে তুলছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শোধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেলল সঙ্গে সঙ্গে। কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটল কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপরে কেকটার পাশে রেখে একটা টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলে চলে গেছেন। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, আর যদি আবারও থাপ্পড় দেন। আনমনে হাজিবাজি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5-7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে। মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেইখানে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করেই পরেছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড় মারবেন? নিজেকে বাঁচাতে সহসা 2 হাতে দুগাল চেপে ধরল। অষ্টদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরে বলল, এবার এসব করার জন্য সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটা যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করার ভালো লাগে না, আর এই বাড়িতে এইসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েছিল। দ্বিতীয়বার সে কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবল আজকের মতন কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমে মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবিরের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙ্গুল লেগে থাকা ক্রিম 2 আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে আবির হাত চেপে ধীরে ধরে ফেলল।
আবির ঘুরে 2 পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসতেই মেঘ আতঙ্কে 2 পা পেছলো। আবির হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছোটাতে খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির 1 পা এগোচ্ছে আর মেঘ 1 পা পেছোচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর জীবনও এমন করবো না, প্লিজ এবার মতো ছেড়ে দেন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেওয়ালে চেপে ধরে একটু উঁচু করে আপন হাত ছুঁয়ে দিল অষ্টাদশীর গালে। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের ওপরে হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগালো। সেটা মেঘের 2 গালে লাগিয়ে দিয়েছে। মেঘে হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করতে ভেজা চুলগুলো কপালে পড়েছে। আবির অকস্মাৎ মাথা ঝুঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলগুলোর পানি ছিটকে পড়ছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা 2 চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্ত ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটুও শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরও কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘ নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আবিরের হাত থেকে হাতটা খুব করে জোরে কাঁপছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে করে কাঁপছে। অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাদমস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে 2 পা পিছিয়ে গেল। আবির দূরে সরতেই মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবির দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুঁকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর আবির আর মেঘের সামনে আসেনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হচ্ছিল। মেঘকে দেখে থামলো। মৃদু স্বরে বলল, নামাজ পড়ে রেডি হোস, একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস। আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি পরে আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা জর্জেট ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও কাজলে হাত দেয়নি। ঘন্টা 2 পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকালবেলা ড্রয়িং রুমে সব সময় ফাঁকা থাকে, তাই কারোর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকেও সুন্দর লাগছে। আবির কথাটা শুনে সশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে
বাইক স্টার্ট দিল। 30 মিনিট রাস্তার জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছিয়েছে। বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞাসা করতে গেলেও ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছু পিছু গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরে চোখে পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজ। লাল লেহেঙ্গা পরে বউ সেজে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু? আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসল। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে দেখছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, না। হ্যাঁ, সরি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে কয়েকদিন আগেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো। হাজার চেষ্টা করেও এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে নিয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে। এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপু বিয়ে হচ্ছে, তাও অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। হাজিবাজি ভাবতে ভাবতে মেঘ হঠাৎ মনে হলো পুনরায় একটা কথা। আবির ভাইকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি জান্নাত আপুকে তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপ্পড়টা মনে পড়তে মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর আপুর সাথে কিছুই ছিল না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায়? অবশ্য বলবেনই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বুঝবেন? থাপ্পড় না দিয়ে সেই দিন এটাও তো বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইকে জান্নাত আপুর কথা বলেছিল তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেই দিনও উনি টু শব্দ করেননি। শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে বলল, আপুর যে বিয়ে ঠিক এটা আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না। এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন্ন গ্রহে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ ভালো জানে। অকস্মাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্তস্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হলো তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেই দিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবে। স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি। সহসা মেঘকে উদ্দেশ্য করে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, ওনারা কোথায়?
রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছেন? তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওইখানেই ছিলাম। লিমন বলল, তোরা এসেছিস তাই আসলাম, চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবনে। মেঘের মাথায় কিছু ঢুকছে না। হচ্ছেটা কি? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজ দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথা শুনে স্টেজের দিকে জান্নাত আপু ঘাড় ঘুরিয়ে তাকালো। স্টেজ থেকে মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকেই ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুইজনই আবার ডাক শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? এই মেঘ আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনই স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবেই মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সে পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 কল দিয়েছি। তোর আমার সাথে আসার কথা ছিল, তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, তোদের আবেগ অনুভূতির পরে প্রকাশ করো। তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দেই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন। আর উনি হলেন, হ্যাঁ, আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন কমছেই না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিন একটা বারও কেউ বলেনি। এ কোন দুনিয়ায় আছে সে? আশরাফুল ইসলাম আসিফ মেঘকে দিকে চেয়ে হালকা হেসে বললেন, কেমন আছেন মিস মাহাদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক হয়ে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে, আমার নাম উনি কিভাবে জানলেন? আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পেরেছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়েই করা হতো না। তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দেব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোককে মেঘের পুরো নাম জানা, আবির ভাইয়ের প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ অকস্মাৎ আবিরের পেটে গুঁতো দিয়ে বলল, কিরে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে আবির ভ্যাবাচ্যাকা খেল। তারপর ভাব নিয়ে বলল, তোর জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না। আজ তো বিয়ে করেছি আমি, তাহলে তুই
কাল কর বিয়ে, না হয় আজই কর। আবির মুখ গোমড়া করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম, তুই তো সবই জানিস। আসিফ হেসে প্রশ্ন করল, তাহলে আমার দোষ কেন দিচ্ছিস? আবির উত্তর দিল, তোর তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলেছিস, আমার কি হবে? আমার ওপর দোষ দিয়েও যদি তোর উপর দোষ দিয়েও যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির মেঘের দিকে তাকিয়ে থাকলো। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আশেপাশে ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে যেন মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরের উদ্দেশ্য করে বলল, তানভীর কই রে? ফোন বন্ধ কেন ওর? তোরা দুই ভাই যা হয়েছিস কি বলবো? আবির ভ্রু কুঁচকে উত্তর দিল, তানভীর মিটিংয়ে শেষ করে আসবে বলেছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাই চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজুরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসেছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভাবতে অষ্টাদশীর দেহ অন্যরকম শিহরণ জাগছে। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদের ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতন কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে নেমে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘকে পাশে বসালো। মেঘ এক চুমুক জুসে খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু রাকিব ভাইয়ের বোন, এটা এতদিন বলেননি কেন? আপু যে বিয়ে ঠিক এটা কেন বলেননি? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমে প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশি থেকেও মাথায় ঘোরার প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রাখছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে এটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারোর মনে এমনিতেও অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলে ফেললো। আর যদি আমি তোকে পড়ানোর মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক, তাহলে তুই সে কথা বাসায় সবাইকে বলতে 2 মিনিট সময়ও নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজবেন্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক? আবির সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। এই 3-4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন একজন প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন আর আমারও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাইরের কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত। ওর পক্ষেও সবকিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মানাতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম, এটাই বলছিল। বিস্ময়ে মেঘের ভ্রুজোড়া কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপট। আবিরের চোখ মুখ নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাত আপুর বিয়ে আটকে রেখেছে, এটা ভেবেই প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছা হচ্ছে মেঘের।
তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধ হয়েছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘের বুকের ভেতর প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটা অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, সে মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসে বলল, হাই কিউটি। মেঘ আগে থেকে মেয়েটাকে দেখেছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চেনে না, যেহেতু নিজে থেকেই কথা বলতে এসেছে তার মানে পরিচিতই হবে। তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময়ে সামনে তাকিয়ে প্রশ্ন করল, কেন। মেয়েটা সোজাসাপটা উত্তর, একটা মানুষ কত ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, মানে। আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, থাক, আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ে অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেক বিষয়ই মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করল, উনি কে। রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড। এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না। পারে, কিন্তু উনি আমায় কিভাবে চেনেন। মেঘ প্রশ্ন করল, রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চেনে বা জানে তাহলে রিয়া জানতে কতক্ষণ। গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ালো না। আজ তার শখ খাওয়ারই দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট কয়েকজন এক এক কথা বলছে যাদের কাউকেই মেঘ চেনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরকে বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, কখন এসেছিস, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ওনার পেছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া, ভাবি কোথায়। মেয়েটা দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলেছিলে ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়। আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোর খবর আছে। আপু বলবি, মনে থাকবে। দুইজনই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি। আবির হ্যাঁ বলে পেছনে ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করল। মেঘ উঠে ওনাদের কাছাকাছি যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা।
মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধরে মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা করছেন কেন? একটু পর মেঘকে ছেড়ে কান্নারত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে, দোয়া করি আরো বড় হোক। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমি জানি তুমি মাহাদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি আশরাফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওরা জান্নাত আপুর জান্নাত আপুর শাশুড়ি, ননদ, দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক, আর মেয়েকেই বা কিভাবে চেনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানভীর আসেনি? আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যেই। মেঘ আবারও অবাক হলো। তানভীর ভাইকেও চেনেন, কিন্তু ওনারা কারা? মুখের উপর জিজ্ঞাসাও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসলেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিল। তখন রাকিব আর রাসেল ডাকতে এসেছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করলো, আন্টিটা কে ছিল, আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় একটু ধৈর্য ধর প্লিজ। আবির মেঘের খাওয়া শেষ করে মাঝে মধ্যে যে কি হয়। মেঘ আগে চলে এসেছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানভীর আসে। মেঘকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তানভীর পুনরায় বলল, এই যে তোর জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকেও বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘ অক্ষিপট ভিজে আসে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়া কতই না কষ্ট হচ্ছে, সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবে। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, ধুর পাগলি, তোকে বিয়েই দিব না, আর দিলেও আমার বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির এসেছে। তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করলো, কি বলেছিস ওরে, কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল, এমনি দুষ্টুমি করেছি। আবির রাগে কটমট করছে। মেঘের চোখে থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখে আবিরের হৃদয়ে আঘাত লেগেছে। এমনিতেই মেঘ আবেগী, হুটহাট কান্না করে। তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আসিফ ডাকছে, তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পরেই গিয়েছে। রাকিবের বাসার লোক, আসিফের বাসার লোক, আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের বালাটা আবির মেঘকে দিয়েই দিয়েছে। তারপর আনা স্বর্ণের গলার হার জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়েই দিয়েছে মানে ওকে
আবির মেঘের হাতে দিয়েছে, মেঘ আবার ওখানে গিফট করেছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছে। জোর করে ২,০০০ টাকা দিয়েছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গায় এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটা চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে? আমাদের সাথে ওনার কি সম্পর্ক? আর উনি বারবার কাঁদছেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটা ঠিকমতো খেতে পারছে না, কিন্তু আবির ভাইয়ের সামনে বসে থাকতে বাধ্য হয়ে খেতে হচ্ছে।